আজকে একটা মিষ্টি রেসিপি করে দেখাবো। এটা মিষ্টি দেখে মনেই হবে না এবং এটা কিন্তু সম্পূর্ণ অন্য রকমের একটা মিষ্টি। এটা বিহারের বিখ্যাত একটা মিষ্টি, আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। তার জন্য বিহারে যেতে হবে না খাওয়ার জন্য। এটা বিহারের আনারসা মিষ্টি। এটা সামান্য চাল দিয়েই হয়ে যাবে, যে কোনো চাল দিয়েই আপনারা বানাতে পারবেন। আমি ঘরে নর্মাল যে চালটা আমরা ইউজ করি সেই চালটা নিয়ে নিয়েছি 1 কাপ। আপনাদের কাছে যেরকম চাল থাকবে আপনারা এটা 1 কাপ নিয়ে নেবেন, যতটা বানাবেন ততটা নেবেন। আমি 1 কাপ নিয়ে নিলাম। নিয়ে এটাকে ভিজিয়ে রাখতে হবে যতক্ষণ পারবেন। আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। এটা ভিজিয়ে রাখার পর চালটা অনেকটা ফুলে গেছে। ফোলার পর আমি এটাকে ধুয়ে পরিষ্কার করে এটা একদম শুকিয়ে নেব, জল ঝরিয়ে নেব। পাখার তলায় জল ঝরানোর দরকার নেই, আমি একটা তার জন্য তোয়ালে পেতে নিয়েছি। এই তোয়ালেটার মধ্যে আমি চালটাকে পুরো জল ঝরিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। খুব ভালো করে এটা দিয়ে দেবো যাতে জলটা খুব ভালোভাবে এটা শুকিয়ে যায়। একদম জলটা কিন্তু শুকিয়ে যেতে হবে। কোনো রকম যদি চালে জল থাকে তাহলে কিন্তু এটা ভালো তৈরি হবে না। খুব ভালোভাবে আমি এটাকে বিছিয়ে রেখে দেবো। এটা পাকার হওয়ার কোনো দরকার নেই, বেশি শুকালে আবার এটা খেতে ভালো লাগবে না। আর চালের গুঁড়ো কিনে নিয়ে এসেও সেটা দিয়েও খুব ভালো হবে না। যদি আপনারা এইভাবে বাড়িতে মিক্সিতে চাল গুঁড়ো করে নেন বা মিক্সি না থাকলে শিলেও চাল গুঁড়ো করে নিতে পারেন, এভাবে যদি বানান তাহলে কিন্তু এটা টেস্ট হবে অপূর্ব। আর দোকানের কিনে নিয়ে এসে চালের গুঁড়োয় সেটা কিন্তু ভালো হবে না খেতে। এভাবে চালটাকে আমি খুব ভালোভাবে শুকিয়ে নেব। প্রায় 1 ঘন্টার মতন চালটাকে আমি শুকিয়ে নিয়েছি। শুকিয়ে নিয়ে চালটাকে এবার আমি তুলে নেব। তুলে নিয়ে এটাকে যখন একদম শুকনো হয়ে যাবে, জল থাকবে না চালের গায়ে একটুও, তখন আমি এটা থেকে গুঁড়ো করে চালের গুঁড়ো বার করে নেব। চালটা পুরো শুকিয়ে গেছে। এবার আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। পুরো একটার গায়ে আর একটা লেগে নেই। চাল পুরো একদম শুকিয়ে গেছে। দেখুন কতটা সাদা হয়ে গেছে শুকিয়ে, কতটা ঝরঝরে হয়েছে। এবার আমি এটা মিক্সির বাটিতে নিয়ে এটাকে একদম মিহি গুঁড়ো করে নেব। খুব ভালো করে এটাকে পেস্ট করে নেব। আর এটা জল থাকলে কিন্তু এটা মিক্সির গায়ে লেগে যাবে, তখন ঝুরঝুরে হবে না, তখন কিন্তু পিঠেটাও ভালো আপনারা বানাতে পারবেন না। দেখুন চালের গুঁড়োটা একদম ঝরঝরে হয়েছে, কত সুন্দর হয়েছে। এইরকমই চালের গুঁড়োর কিন্তু দরকার। এটাকে পাশে সরিয়ে রাখলাম। রেখে এবার ওই মিক্সির বাটির মধ্যে আমি চিনি নিয়ে নিয়েছি 1 কাপ। চিনি নিয়ে তার মধ্যে আমি 2-3টে এলাচ দিয়ে দিচ্ছি, গোটা এলাচ দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে একদম মিহি গুঁড়ো করে নেব। দেখুন গুঁড়ো করে নিয়েছি। এটাকেও পাশে আমি সরিয়ে রেখে দেব। এটার মাপটা আপনাদের মনে রাখতে হবে। আমি এখানে দেখুন আবার একটা কাপ মেপে চালের গুঁড়ো নেব। এখানে আমি 1 কাপ চালের গুঁড়ো নিয়েছিলাম। এখানে 1 কাপ চালের গুঁড়োতে কতটা গুঁড়ো হয়েছে একটু দেখে নিন আপনারা, তাহলেই বুঝতে পারবেন। পুরো 1 কাপ চালের গুঁড়ো নিচ্ছি, আর তারপরেও কতটা বেশি হয়েছে। 1 কাপ চালের গুঁড়োটা পুরোটা নিয়ে নিলাম আমি। আর এখানে বাদবাকি যতটা আছে সেটাও আপনাদের মেপে দেখিয়ে দিচ্ছি। এখানে 1 কাপে 4 ভাগের 1 ভাগ গুঁড়ো আছে। আমি পুরোটা গুঁড়োই নিয়ে নিচ্ছি। এখানে কিন্তু চালের গুঁড়ো আপনারা যতটা নেবেন ঠিক তার হাফ কিন্তু এখানে চিনি নিতে হবে। যদি 1 কাপ চালের গুঁড়ো নেন তাহলে কিন্তু হাফ কাপ গুঁড়ো নিতে হবে। আমি এখানে চালের গুঁড়ো হাফ কাপের থেকে একটু বেশি নিলাম, যেহেতু চালের গুঁড়োটা 1 কাপ আর 1 কাপের থেকে একটু বেশি ছিল, তাই আমি এখানে হাফ কাপের থেকে একটু বেশি নিয়ে এবার কিন্তু এই চালের গুঁড়োটাকে সম্পূর্ণ চিনির সাথে হাতে চটকি মেখে নিচ্ছি। এখানে কিন্তু কোনো রকম আমি জল দেব না। জল যদি লাগে তাহলে পরে দেব, আগেই দিয়ে দেব না। ভালোভাবে মাখতে মাখতে চিনির থেকে জল ছেড়ে আসবে, তাতে কিন্তু খুব ভালোভাবে মাখা হয়ে যাবে। আর যদি মনে হয় যে না মাখাটা ঠিক হচ্ছে না, তাহলে আপনারা চামচ মেপে দুধ দেবেন। দুধ দিলে টেস্টটা আরও ভালো হবে। এখানে আগে পুরো মেখে দেখে নিতে হবে, তারপরেই আপনারা দুধের ব্যবহারটা করবেন। আগেই দুধ দিয়ে দেবেন না, তাহলে পাতলা হয়ে যাবে। তাহলে কিন্তু আপনারা যে মিষ্টিটা বানাতে চাইছেন সেটা কিন্তু বানানো যাবে না। এভাবে আমি চটকে মেখে নিচ্ছি। দেখুন কতটা মাখা হয়ে যাচ্ছে পুরোটা। এভাবেই পুরোটাই মাখা হয়ে যাবে। যদি দুধের প্রয়োজন হয় তাহলে আমি অল্প দুধ দেব। এখানে আমার দুধের প্রয়োজন নেই। দেখুন মুঠোও তৈরি হয়ে যাচ্ছে, তাই আমি এভাবেই মেখে এটাকে পাশে সরিয়ে রেখে দেবো 1/2 ঘন্টার মতন।
আধ ঘন্টা পর যদি মনে হয় যে বেশি পাতলা হয়ে গেছে, তাহলে কিন্তু আপনারা সামান্য চালের গুঁড়ো দিয়েও আবার এটাকে শক্ত টাইট করে নিতে পারেন। আমি এটাকে পাশে এভাবে সরিয়ে রেখে দিচ্ছি। খুব ভালোভাবে এটা মাখা হয়ে গেছে। এবার এটাকে আমি পাশে সরিয়ে রেখে দেব। পাশে সরিয়ে দিয়ে এভাবেও বানানো যায়। আবার আমি একটা পুর বানাবো, সে পুরটাকে এবার বানিয়ে নেব। দেখুন এখানে কিন্তু আমি একটুও জল দিইনি, তাতেই কত সুন্দর মাখা হয়ে গেছে। এবার এটাকে আমি পাশে সরিয়ে রেখে আবার একটা বাটি নিয়ে নিয়েছি। আমি এই বাটিটার মধ্যে 3-4 চামচের মতন খোয়া নিয়ে নিয়েছি একটু। আর এখানে আমি বাদাম গুঁড়ো করে নিয়েছি। সেই বাদাম আমি বেশ কিছুটা বাদাম 3-4 চামচের মতন বাদাম দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে এটাকে আমি সরিয়ে রেখে দিচ্ছি। এবার বেশ কিছুটা তিল নিয়ে নিলাম, হাফ কাপের মতন এখানে তিল নিলাম। এটার কিন্তু কোনো মাপ নেই, আপনারা আপনাদের প্রয়োজন মতন তিলটা নেবেন। এবার যেটা মেখে রেখেছিলাম সেই মাখাটা, চালের মাখাটা দিয়ে একটা ছোট্ট লেচি করে তার মধ্যে আমি যে খোয়াটা রেখেছি বাদাম দিয়ে মিশিয়ে, সেটা 1 চামচের মতন ভিতরে দিয়ে দেব। দিয়ে একটা এই যে দিয়ে দিলাম। দিয়ে এবার একটা ছোট বলের মতন তৈরি করে দেবো। এই শেপটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। এটা গোলও বানাতে পারেন বা চ্যাপ্টাও বানাতে পারেন, আপনাদের সম্পূর্ণ পছন্দের উপরে এটা আপনারা বানাবেন। এবার এটাকে আমি সম্পূর্ণ গোল করে দেবো। ভেতর থেকে যেটা মাওয়াটা দিয়েছি সেটা যাতে না বেরিয়ে যায়, সেজন্য ভালো করে গোল করে নিয়ে এই তিলটা ভালোভাবে বাইরে মাখিয়ে দেব। খুব ভালোভাবে এটাকে আমি বাইরেটা মাখিয়ে দিচ্ছি। এইভাবেই এটাকে গোল করে নেব। আমি সম্পূর্ণ গোল বানাবো। এভাবে তিল মাখিয়ে এটাকে পাশে সরিয়ে রেখে দেবো। এইভাবেই সম্পূর্ণটা আমি বানিয়ে নেব। এটা কিন্তু যাতে কোনোভাবে ফেটে না যায় সেদিকটা নজর দিতে হবে। ফেটে গেলে কিন্তু ভেতরের যে আমি খোয়াটা দিয়েছি সেটা কিন্তু বেরিয়ে যাবে, তখন তেলটা নষ্ট হয়ে যাবে, খেতেও ভালো লাগবে না। এভাবেই আমি একটা বাটির মতন আবার করে নিচ্ছি। নিয়ে তার মধ্যে আবার 1 চামচ দিয়ে দিলাম। দিয়ে আবার চেপে চেপে ভেতরে ভালোভাবে দিয়ে এটাকে মুখটা বন্ধ করে দিচ্ছি। এভাবেই আমি বানিয়ে নেব। আবার ভালো করে তিল লাগিয়ে দিচ্ছি। তিল লাগিয়ে আবার একটা বল বানিয়ে নেব। এটা কিন্তু খুব মুচমুচে এবং খেতেও খুব সুস্বাদু হবে। এভাবে দেখুন আরেকটা বল বানিয়ে নিলাম। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, আর একটুও ফেটে যায়নি কোনোভাবে। এভাবেই সমস্তটা আমি বানিয়ে নেব। দেখুন সমস্তটা বানানো হয়ে গেছে। এবার এটাকে আমি পাশে সরিয়ে রেখে দেব। সম্পূর্ণ আমি বানিয়ে নিয়েছি। এতগুলো হয়েছে আমার 1 কাপ চা, 1 কাপ না 1.5 কাপ, 1.5 কাপের থেকে একটু বেশিতেই এতগুলো তৈরি হয়ে গেছে। এবার আমি কড়াইতে গ্যাসের উপর বসিয়ে দিয়ে বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি। সাদা তেলে এটা আমি ভাজবো। দিয়ে তেলটা একটু গরম হয়েছে তখন আমি এগুলোকে ছেড়ে দিয়েছি। দিয়ে এবার এটাকে ভালোভাবে ভেজে নেব। এটা কিন্তু গ্যাসের ফ্লেমটা এখন কমানো রয়েছে। তারপর যখন ভাজবো আমি এটাকে মিডিয়াম করে দিয়ে ভেজে নেব। খুব ভালোভাবে লাল করে আমি এটাকে ভাজবো, তবে গিয়ে খেতে কিন্তু এটা মুচমুচে হবে এবং খুব ভালোও লাগবে খেতে। এভাবে একবার আপনারা বানিয়ে দেখবেন। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে দেবেন। আমি যখনই কোনো নতুন ভিডিও দেব আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যাবে। আর দেখা শেষে যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন যে রেসিপিটা আপনাদের ভালো লাগলো কিনা। এটা কিন্তু আমি দেওয়ার সঙ্গে সঙ্গেই নাড়বো না। বেশ কিছুক্ষণ পর একটা সাইড ভাজা হয়ে গেলে তারপরে উল্টে পাল্টে এটাকে লাল করে ভেজে নেব। যখন পুরোটা লাল হয়ে যাবে তখন আমি এটাকে তুলে নেব। এভাবেই এটা তৈরি করে নেব, তাহলেই এই মিষ্টিটা তৈরি হয়ে যাবে। এটা কিন্তু খেতে অপূর্ব হবে, মুচমুচে খেতে
এটা চায়ের সাথেও খেতে পারেন বা এমনিও খেতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আজকে রেসিপিটা তবে এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপির সাথে। ততক্ষণ আমার রেসিপিগুলো দেখতে থাকুন, আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না যে রেসিপিটা আপনাদের পছন্দ হয়েছে কিনা। দেখুন সম্পূর্ণ ভাজা হয়ে গেছে, আমি লাল করে ভেজে নিয়েছি, ভেজে নিয়ে তুলে নিয়েছি। এবার আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি যে ভেতরটা কত সুন্দর হয়েছে। ভেতরে পুরো ভর্তি খোয়া আর বাদামের পুর ভেতরে, এটার জন্য আরও খেতে বেশি ভালো লাগবে। এই মিষ্টিটা সম্পূর্ণ তৈরি হয়ে গেল। আজকে রেসিপিটা তাহলে এখানেই শেষ করছি। অবশ্যই রেসিপিটা একবার বানিয়ে আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আজ তবে